আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমাদের প্রথম অতিথির কাছে চলে যাব আমরা। সবাইকে আসসালামু আলাইকুম। শুরু করছি আমার প্রথম ঘটনা, যদিও আমার ইচ্ছা ছিল এটা রাসেল ভাই সেকেন্ডলি বলার। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমরা ভয়ঙ্কর দিয়ে শুরু করি, পরেরটা একটু অদ্ভুত, কিন্তু এটা বেশি ভয়ঙ্কর। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো ইসমাত আলী যে লোকটি ছিলেন, ওই ময়মনসিংহ, আমি এলাকাটির নাম বলবো না, তো আমরা মোটামুটি সবাই জানি যে ময়মনসিংহ এরিয়া খুব আগে এরকম ডাকাতি হতো, বেওয়ারিশ লাশটা সবকিছু এই ময়মনসিংহ একটা জায়গায় পাওয়া যেত, তো সবাই অনেকেই খুব ভালো করে জানেন। তো সেইখানকারই এক ভদ্রলোক আর কি, উনি এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন, ইসমাত আলী। তো তিনি আপনার ওই এলাকার আশেপাশের 2-3 গ্রামের খুব পরিচিত একজন মানুষ ছিলেন। তিনি লাশ ধোয়াতে পারতেন খুব সুন্দর করে। লাশের ধোয়ানো থেকে শুরু করে লাশের কাফন কাপড় পরানো পর্যন্ত, জানাজা দেওয়া পর্যন্ত, কবরস্থ করা পর্যন্ত অনেকেই তাকে নিয়ে যেত আর কি। সবাই তাকে খুব পছন্দ করতো, মানুষ হিসেবে খুব ভালো একজন মানুষ। তো এবং মানে গ্রামের বাড়িতে বিচার আচার করার জন্য মাঝে মধ্যে তাকে ডাকা হতো, ওই সালিশে বৈঠকে তাকে ডাকা হতো। তো ঘটনা ঘটে তো রাসেল ভাই অনেকদিন আগের ঘটনা, 95-96 সালে, তার বলতে আমি সালটা ঠিক মনে নাই। তো তার পরিবার থাকতো ঝিনাইদহে এবং সে থাকতো একা ময়মনসিংহে, এবং ওইখানকার একজন লোক তাকে একটি ঘর করে দেয় থাকবার জন্য, একটি রুম। তো একদিন সকালবেলা থানা থেকে কল আসে এবং তার থানা যেতে যেতে প্রায় দুপুর 2টা-3টা বেজে যায়। থানাতে কল আসে যে তাকে একটি লাশ ধোয়াতে হবে। থানায় যাওয়ার পরে তিনি যখন ওসির রুমে গেলেন, ওসি যখন বললেন যে তোমাকে এই লাশটা ধোয়াতে হবে, তো ওখান থেকেই রাসেল ভাই মানে দুর্গন্ধ, মানে কটকটা দুর্গন্ধ, তখনই বুঝতে পারছেন যে লাশটার অবস্থা খুব একটা বেশি ভালো না। লাশটা বাইরেই রাখা ছিল থানার বাইরে, এবং সেটা একটা বেওয়ারিশ লাশ ছিল, কোনো ক্লেইমড লাশ না আর কি। তো তার কথা হচ্ছে যে লাশের যে এত গন্ধ আমি ওই ওসি রুম থেকেই পাচ্ছি, এত দুর্গন্ধ। তো আশেপাশের লোকজনদেরকে ডাকা হলো, কিন্তু কেউ তেমন একটা সাড়া দেয়নি। তো ওইখানকার এক দারোগা, তার ওই সে যেখানে থাকে সে ওই বাড়ির, তো সে বলছে যে ওখানে তার পরিচিত একজন আছে লাশ ধোয়ায়, তো সে ওসিকে বলে তাকে নিয়ে আসে। আচ্ছা। তো যেহেতু ক্লেইমড অবস্থা নাই, পোস্টমর্টেম শেষ করার পর লাশটাকে ধোয়ানোর জন্য তাকে হস্তান্তর করা হয়। তো থানার পেছনে একটি জায়গাতে সুন্দর করে কাপড় দিয়ে লাশটাকে ধোয়ানোর জন্য তাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়। তো চারিপাশে কাপড় লাগানোর পর সে যখন তার প্রথম প্রসিডিউরে গেল, যে কাপড় মানে লাশটা ছিল একটা বস্তার মধ্যে, রাসেল ভাই বস্তা থেকে সরানোর পরে লাশের অবস্থা যেটা হচ্ছে একদম বিভৎস, চেহারা সুরত কিছুই বোঝা যাচ্ছে না। তো তাকে ইসলামের রীতি অনুযায়ী আপনার লাশটাকে ধোয়াতে হবে। তো পৌর কবরস্থানে কবরস্থ করাবে এরকম প্ল্যান হয়ে যায়। তো তাকে একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় লাশটাকে ধোয়ানোর জন্য, কিন্তু রাসেল ভাই সেই অ্যাসিস্ট্যান্টও সামনে আসতে পারতেছে না, লাশটার এত দুর্গন্ধ, এবং সে মুখের মধ্যে কাপড় পেঁচানোর পরও লাশের দুর্গন্ধ যাচ্ছে না, এরকম অবস্থা। তো সে কোন রকম লাশের গায়ে মানে শরীরে হাত দিয়ে গোসল করাতে যাবে, এমন সময় যখনই হাত মানে কোনো কিছু ধরে সেসব বডি পার্টস গুলা খুলে খুলে আসতেছে, এরকম অবস্থা। সে হাত ধরতে যায়, হাত খুলে আসছে, মানে মোটামুটি বলা যেতে পারে একটা গলিত লাশ, একদম গলিত লাশ, মানে ওই টাচ করা যাচ্ছে না, এরকম কিছু একটা। তো লাশটাকে সে গোসল করায়, গোসল করানোর পরে লাশটার কাফনের কাপড় পরানো হয়। তো কাফনের কাপড় পরানোর পরে পায়ে গিট দেওয়া হয়, মাথায় গিট দেওয়া হয়। কিছুক্ষণ পর আর গিটটা থাকে না, গিটটা অটোমেটিক খুলে যাচ্ছে, একটা নিথর দেহ একা একা গিট খুলে যাচ্ছে, মাথার গিটটা। হঠাৎ করে এরকম গিট খুলে যাওয়া তার কাছে অসম্ভবই মনে থাকে, এটা তো অসম্ভব, একটা নিথর দেহ। আপনি যদি পলিথিনের মধ্যে যদি কিছু জিনিস, অল্প একটু কিছু জিনিস ঢুকানোর পর গিট দেন, সেটা দেখবেন যে নর্মালি ওই গিটের মতোই আছে। হঠাৎ করে গিটটা তার সামনে দিয়ে পুরপুর করে খুলে যাচ্ছে, আমারও গিট দেয়, আবারও খুলে। এতদিনের অভিজ্ঞতা রাসেল ভাই সব ফিকে হয়ে গেল যে আসলে গিটটা তো হলে কেন গিটটা আমার সামনে ফটফট করে খুলে যাচ্ছে কেন। তো দীর্ঘক্ষণ চেষ্টা করবার পর সে হার মেনে যায় যে এইভাবেই এখনকার লাশের দুর্গন্ধে থাকা যাচ্ছে না, এটাকে কবরস্থই করতে যাচ্ছে না, ওখানে এরকম একটা থাকতেই পারছে না। তো ওই ওসিকে তো দেখাতে হচ্ছে লাশটা। তো ওসি বলতেছে যে এই লাশের গিট কোথায়? তো সে বলে যে লাশের গিট আমি দিয়ে রাখতে পারতেছি না। তো ওসির মাথার মধ্যে ওটা খেলে না, লাশের গিট দিতে পারতেছে না, কি ধরে যাওয়ার কি আছে, কেন খুলবে? হ্যাঁ। তো ডেড বডি আপনার পৌর কবরস্থান পর্যন্ত নেওয়ার পর ওখানে যখন লাশটাকে নামানো হয় কবরস্থানের পাশে, আগেই ওনারা ব্যবস্থা করে রাখে কবর টবর খুঁড়ে।
দেখে যে স্যার রাসেল ভাই লাশের কফি মানে লাশের উপর থেকে কাপড় টাপড় সব খুলে একদম একাকার অবস্থা। আচ্ছা। এমনও না যে লাশ তো আর নিজে খুলবে না, পুরো কাপড় টাপড় খুলে একাকার অবস্থা এবং সবকিছু খুলে পড়ে আছে, হাত পা এরকম মানে আলাদা আলাদা হয়ে আছে। তো তাকে তো কবরস্থ করতেই হবে। তো সে মনে করেন বেঁধে পুরো ডেড বডিটাকে বেঁধে কবরের মধ্যে নামিয়ে সবকিছু শেষ করে কবরস্থ করে দোয়া পড়ে মাগরিবের নামাজটা ওই কবরস্থানের মসজিদে পড়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে পৌঁছানোর পর রাসেল ভাই 10টা-11টা বাজে। সেদিন তার ছেলেও তার সাথে ছিল। ওই দিন তার ছেলে রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে এবং সেও ঘুমাতে ঘুমাতে বলে রাত 11টা বেজে যায়। গ্রাম সাইড, ওখানে তেমন একটা মানে ইলেকট্রিসিটি নাই রাসেল ভাই। তো কুপির আলো হালকা হালকা জ্বলছে। হঠাৎ করে তার মানে সে মাত্র চোখ লেগে যায়, হঠাৎ করে তার চোখটা সে খোলে এবং সে উপরে যে সিলিং আমরা বলি উপরে তিনি হঠাৎ করে দেখলেন, ওই দিনই রাতের বেলা দেখলেন যে একটি লাশ তার দিকে মানে উল্টো হয়ে আছে এবং কাফনের কাপড় পরিহিত একটি লাশ, এবং লাশটির উপর থেকে পানি তার উপরে ঝরঝরে পড়লো। ওই সময় হঠাৎ করে এত পুরা পানিতে সে ভিজে গেল। তার ছেলেটাকে নিয়ে সে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেছে এবং সেটা সিলিং থেকে দেখতে পাচ্ছে। যে চিন্তা করা যায়, মানে আমি বলছি যারা শুনছেন তারা ভাই আমি মানে আপনি চিন্তা করতে পারতেছেন না, আপনি হয়তো চিন্তা করতে পারছেন না ভাই, আপনি দেখতে পারতেছেন না, আপনি উপরে তাকিয়ে দেখেন একটা ডেড বডি ঝুলে উপরে শুয়ে আছে এবং উপর থেকে পানি ডেড বডি মানে ওইটার থেকে পানি ঝরঝরিয়ে আপনার শরীরে পড়লো, আপনি টিকতে পারবেন না। সে ওই সময় তার রাত্রে 11টা-12টার দিকে ওইখান থেকে তার ছেলেকে নিয়ে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর আসলে ভাই ওই যে উনি ওই গ্রামটা ছাড়ে এবং গ্রাম ছেড়ে সে তার ওয়াইফ যেখানে ছিল সেখানে চলে যায়। কখনো তিনি ওইখানে যান নাই এরপর থেকে, এবং এরপর থেকে আসলে কখনো তিনি এরকম ডেড বডি আর ধোয়ান নেই। ওকে, নেক্সট ঘটনায় যাবো। আলিফ, আমরা সেকেন্ড ঘটনাটা শুনি আপনার, এবং এই ঘটনাটা খুবই ইন্টারেস্টিং, খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা, এবং আজকে অনেক ঘটনা আছে বলে আমরা মাঝখানে কোনো ব্রেক না দিয়ে ঘটনা বলে যাচ্ছি। আজকে তো পেশাদারদের দিন। সেটাই। তো আমরা চলে যাই আলিফের সেকেন্ড ঘটনাটায়। আসল ভাই এইটা হচ্ছে মনে করেন আমি এতদিন পর্যন্ত যেসব ঘটনা বলেছি, আমি এই ঘটনাটা আমার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে আর কি, কারণ মানুষের চোখের সামনে দেখা, কারো জীবনটাকে চেঞ্জ করে দেওয়ার মতো ঘটনা আর কি। তো আশিক নামে এক ভাইয়ের ঘটনা বলবো। তিনি আপনার গ্রাম থেকে ঢাকায় আসে, ঢাকার একটি গণ্যমান্য কলেজে ভর্তি হয় 1991 সালে। তো কলেজে ভর্তি হওয়ার পর 1993 সালে তার এইচএসসি দেবার কথা। তো কলেজে ভর্তি হওয়ার পর তিনি একটি মেসে ওঠেন এবং ওই ভর্তি হওয়ার দিন তার সাথে একজনের পরিচয় হয়। তো সেই ভাইয়ের সাথে তিনি মেসে উঠে যান। তো মেসটা ঠিক কলেজ থেকে বেশি দূরে না, খুবই কাছে, বা 10 টাকা রিক্সা ভাড়া, তখনকার 10 টাকা। তো তিনি ওই লোকের সাথে ওই বিল্ডিং এ ওঠেন এবং বিল্ডিংটা আসলে ভাই 2 তলা। তো তারা থাকতো দোতলায়। তো 4টা রুম একসাথে এবং কমন টয়লেট একটা, এরকম আর কি। তো একটা রুমে 2 জনের থাকা খুবই মুশকিল। তো ঘটনার দিন চলে যায়। ঘটনার দিন হচ্ছে রাসেল ভাই ওই দিন মার্চ কি এপ্রিল হবে, প্রচন্ড মানে গরমের সময় আর কি, এবং ওই সময় আবার ঝড় বৃষ্টিও বেশি হচ্ছে। তো তার যে রুম, তার রুমটা হচ্ছে মানে স্কোয়ার রুম, তার বেডটা হচ্ছে জানালার পাশে, তার টেবিলটাও জানালার সাথেই লাগানো। তো টেবিলটা এমন হবে যে হাওয়া বাতাসটাও যেন পাওয়া যায়, পড়াশোনার সময় যেন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, এরকম আর কি। তো ঘটনার দিন রাসেল ভাই প্রচন্ড ঝড় হচ্ছিল। তো তিনি পড়তে বসেন, পরের দিন এক্সাম ছিল। আচ্ছা, তার যে ফ্রেন্ডটা ছিল সে আসতে পারেন নাই, ঝড়ের কারণে হয়তো কোথাও আটকে পড়েছেন। আর তার কোনো আত্মীয় নাই যে আত্মীয় বাসায় থাকবে, সে থাকেন মেসে। তো পড়তে বসছেন রাসেল ভাই এবং জানালার পাশেই পড়তে বসছে। তো বাতাস বয়ে যাচ্ছে, তার কাছে খুব ভালো লাগছে। হঠাৎ করে মানে তার আরেকটা পয়েন্ট হচ্ছে রাসেল ভাই ওই বাসা থেকে আর কি, উনি যে রুমে পড়াশোনা করতে, জানালা থেকে 60 থেকে 70 গজ সামনে একটি কবরস্থান আছে। আচ্ছা, সেই কবরস্থানে 4টা কবর দেওয়া। তো ওনার ভাষ্য মতে যে ওনারা সবসময় কবরস্থানের পাশ দিয়েই চলাফেরা করেন, অলওয়েজ সবাই, ওই বিল্ডিং এর সবাই। আরেকটা ছোট্ট রাস্তা আছে পেছন দিক দিয়ে, ছোট্ট একটা গেট আছে, কিন্তু ওটা ঘুরে আসতে হয়। তো ওই কবরস্থানের প্রথম কবরটা হচ্ছে মরহুম আজগর আলী। আমি সনটা বলে দিই যে জন্ম হচ্ছে 1916 আর মৃত্যু 1983। আর একজনের হচ্ছে লালচান বিবি, ওনার জন্ম হচ্ছে 1927 এবং মৃত্যু হচ্ছে 1990। এবং আর 2টো কবর আছে, এই 2টো কবর কার এরকম কোনো নাম মেনশন করা নাই। 4টা কবর টোটাল।
তো ওই দিন রাতে রাসেল ভাই ওনার পড়তে পড়তে বেখেয়ালি মন ওই কবরস্থানের দিকে চোখ পড়ে। চোখ পড়ার পর উনি দেখেন হঠাৎ করে চোখের পলকে ওই কবরস্থানের চার কোনায় চারজন মানুষ দাঁড়ানো, কোনায় 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 কোনায়। এবং উনি ওনার চোখ একদম সবার আগে পড়েছে একটা একটা মানুষ যে কান্না করছে হুড়মুড় করে, এবং কান্নার আওয়াজটা তার কানে ভেসে আসছে। তিনি সাথে সাথে জানালা লাগিয়ে দেন এবং সারা রাত ঝমঝম করে বৃষ্টি পড়ে, কিন্তু সে সজাগ থাকে। পরের দিন সে এক্সামটা দিতে পারেনি, এবং পরের দিন তার ফ্রেন্ডও আসলো না। সে কলেজ থেকে এসে আবারও সেই জানালা বন্ধ করে দিল। কিন্তু রাসেল ভাই পরের দিন এতই গরম পড়ে যে জানালা খুলে তাকে পড়াশোনা করতে হয়। তিনি রাত্রেবেলা ঠিক একইভাবে রাত 9টা-10টার দিকে পড়তে বসে। পড়তে পড়তে একটা সময় একঘেয়েমি চলে আসে, এবং তার কাছে মনে হয় না তাকাই কি পড়া অবস্থায় তার কাছে এরকম মনে থাকে, ধূর তাকাই কি হবে, কিছু হবে নাই, হয়তো কোনো লোকজন জিয়ারত করতে আসছে কবরস্থান, এটা কোনো ব্যাপার না। কিন্তু তার মনে কোয়েশ্চেন থেকেই যায়, রাত 12টা, চারজন মানুষ সাদা কাপড় পরা কিসের জিয়ারত করতে আসছে। সে আবারও চোখ পড়ে তার কবরস্থানের দিকে। প্রথমে কিছু হয় নাই, কিন্তু হঠাৎ করে তার চোখ পড়ে যে হঠাৎ করে তার চোখের মধ্যে চলে আসে যে পুরো কবরস্থানটা রাসেল ভাই সাদা কাপড় দিয়ে ঢাকা। সে এক ফাঁকে সাহস করে সে নিচে নামে কবরস্থানের দিকে এগোতেই দেখে যে আর কোনো কিছু নাই। সে ফিরে আবার তার রুমের দিকে ব্যাক করতে আসে, এমন সময় একটা ডাক আসে, আশিক। ওই পুরো জায়গায় তার নাম যে আশিক কেউ জানতো না, তার পুরো নাম হচ্ছে তৈয়বুর রহমান। আশিক নামে তাকে কেউই জানতো না, তৈয়ব নামে অনেকে ডাকতো, কিন্তু সবাইও যে তার পরিচিত তা না, কয়েকদিন ধরেই আর আসছে। সে এক দৌড়ে রুমে চলে যায় এবং রুমের দরজা জানালা সব বন্ধ করে সে শুয়ে থাকে গরমের ভেতরে। পরের দিন সকালবেলা তার ফ্রেন্ড আসে, তার ফ্রেন্ডকে সবকিছু তিনি বলেন যে এই 2 দিনে তিনি কি দেখেছেন, প্রথম দিন ঝড়ের থেকে পরের দিন পর্যন্ত। তো ফ্রেন্ড বলে, বাহ দেখো ব্যাপারটা তো অনেক ইন্টারেস্টেড, আমি খুব ইন্টারেস্টেড, আজকে রাতে দেখবো কি হয়। ওই দিন রাত্রেবেলা রাসেল ভাই তারা জানালা খুলে একদম ফজরের নামাজের রাগ পর্যন্ত বসেছিল, কিন্তু কিচ্ছু দেখলো না, কিছু দেখতে পায়নি না। তো অ্যাজ ইউজুয়াল 10 থেকে 12 দিন এভাবেই কেটে যায়, কিন্তু তার এই মনের অজান্তে কবরস্থানের দিকে চোখ এখনো যায় না। 12 দিন পর রাসেল ভাই তার ফ্রেন্ড তার পাশে ঘুমোচ্ছিল। ওই দিন রাতের বেলা পড়ার ফাঁকে তার অবচেতন মন আবারও ঠিক কবরস্থানের দিকে চোখ পড়ে, এবং চোখ পড়তেই তিনি দেখেন, কিছুক্ষণ ওয়েট করবার পরে দেখলো যে কবরস্থানে সেই আগের মতো 4টা মানুষ 4 কোনায় দাঁড়িয়ে আছে। এবং ওই কবরস্থানের রাস্তা, যে রাস্তা ধরে তো কবরস্থান কি ওই বাসায় আসে, সেই রাস্তা ধরে পাশে একটা ডোবাও আছে, সেই রাস্তা ধরে আস্তে আস্তে করে 10 থেকে 12 জন লোক একটা লাশের খাটিয়া নিয়ে কবরস্থানের দিকে এগোচ্ছে। এগোতে এগোতে ওই কবরস্থানে ঢুকতে গিয়ে ছোট্ট একটা গেট পড়ে, ছোট্ট, খুবই ছোট্ট। ওইটা চাইলে আপনি পা দিয়ে লাফ দিয়ে পা দিয়ে ক্রস করে যেতে পারেন, কিন্তু ওইটার ভিতর দিয়ে একদম অনায়াসে ঢুকে যাচ্ছে কবরস্থানের ভেতরে। এবং কবরস্থানের ভেতরে ঢোকার পর সে তার মনের মধ্যে বলে, আমি এতটাই সাহস নিয়ে চেষ্টা করলাম যা আছে সব সামনে দেখবো আজকে। সে নিচে দৌড়ে যায় এবং এক কোনায় লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে কি ঘটতে থাকে আসলে অ্যাকচুয়ালি, আমি দেখবো আজকে। এবং সে পৌঁছানোর পর কিন্তু কোনো কিছু ভ্যানিশ হয়ে যায় না, রাসেল ভাই সব চলছিল। সে দেখে যে লাশের খাটি আছে কিন্তু কোনো লাশ নাই। আশেপাশের লোকজন দাঁড়ানো, একজন কবরও খুঁজছে, কবর খোঁড়ার শব্দও পাচ্ছে, মাটি উপরে উঠতেছে। সে বলে যে তার মনে মনে ওখানে ভয়ও কাজ করতেছে, আসলে কি হচ্ছে এই আজব জিনিসটা দেখারও ইন্টারেস্ট শেষ করতে যাচ্ছিল না। হঠাৎ করে সে দেখে ওই বাড়ি থেকে তারই ফ্রেন্ড আস্তে আস্তে হেঁটে হেঁটে কবরস্থানের দিকে আসছে। ওই ফ্রেন্ডটা চারিপাশ সারা শরীরে কাপড় জড়ানো, এবং ফ্রেন্ড হেঁটে আসছে এমন ভাবে হেঁটে আসছে মনে হচ্ছে একটা রোবট হেঁটে আসছে, এবং সে কারো কোনো কথা শুনছে না, এরকম একটা। সে ডাক দেওয়ার কোনো কিছু চিন্তা করে না, কারণ ফ্রেন্ডটা ল্যাম্প পোস্টের আলোতে যতটুকু দেখা যায়, ফ্রেন্ডটা আস্তে আস্তে এগোতে এগোতে সেই কবরস্থানের ভিতরে ঢুকছে, এবং সে এত জোরে চিৎকার করছে যে বাঁচাও আমাকে বাঁচাও। এটা বলতে বলতে সে যে সেন্সলেস হয়ে যায়, এরপরে তার কিচ্ছু মনে নাই। আসলে কয়েকদিন সকালবেলা তার ঘুম ভাঙে এবং তাকে ওইখানে সবাই শোয়া অবস্থায় পায়। সকালবেলা তাকে রুমে নিয়ে যাওয়া হয়, নর্মাল করা হয়। তার ফ্রেন্ডরা তাকে তার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তার ফ্রেন্ডকে সে সবকিছু বলে রাতের বেলার ঘটনা, যে আমি তোকে দেখছি। বলে ধুর বেটা বাদ দে, এগুলি তোর ভুল ধারণা, কোনো কিচ্ছু না, তুই এগুলি বিশ্বাস করিস না, এগুলি জাস্ট মনের ভুল বলে ভুলে যা। সেদিন রাসেল ভাই আপনার জুম্মা ছিল, তো সে ফ্রেন্ডের কথা শুনে তারপরেও তার মন মানতে থাকে না। একটা সময় গোসল করে জুম্মার নামাজ পড়তে বের হবে রাসেল ভাই। সে বলে যে আমি সামনের রাস্তা দিয়ে যাবো না, কবরস্থানের সামনে দিয়ে যাবো না,
আমি পিছন দিক দিয়ে যাব, সেই পিছন দিক দিয়ে ঘুরে যে মেইন রাস্তা ক্রস করে মসজিদের দিকে যাবে, তো তার ফ্রেন্ডটা তার থেকে 2 থেকে 3 কদম এগিয়েছিল। তো সে তার ফ্রেন্ডকে ডাক দিতে যায়, এমন সময় একটা ট্রাক এসে তার ফ্রেন্ডকে এত জোরে ধাক্কা দেয়, প্রায় 200 থেকে 300 ফিট দূরে সামনে তার ফ্রেন্ডটাকে ছিটকে গিয়ে পড়ে। আশেপাশের লোকজন জমে যায় এবং সে খুব অবাক হয়ে এক পলকে তাকায় থাকে, আমি কি দেখলাম, আমার সামনে আমার ফ্রেন্ডটা একদম ট্রাক বাড়ি, মানে তার আপনার সামনে আপনার একটা ফ্রেন্ড যদি এরকম অবস্থা দেখতে পান, আপনি তো দৌড়ে যাবেন, খুবই স্বাভাবিক। মানে ভেঙে পড়বেন, আপনি দৌড়ে যান। উনি দৌড়ে গেল, আশেপাশের লোকজনকে ভিড় ঠেলে সে সামনে গিয়ে দেখলো যে পুরো বডিটা থেতলে আছে। এবং এই ফ্রেন্ডকেই তো সে দেখেছে, এই ফ্রেন্ড গতকালকে দেখেছে সে কাফনের কাপড় পরে কবরস্থান দিয়ে করছে, এবং সেই ফ্রেন্ডকে দেখার পরের দিন সে সত্যিই কাফনের কাপড় পরে কবরে গেল। আপনার এই থেতলানো অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়ার পর, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানকার ডক্টর, উনি তো জানে আগেই মারা গেছে, কারণ আপনার ব্রেন নাকি রাস্তার মধ্যে বের হয়েছিল একদম। তো রাসেল ভাই এইটা ওনার মানে তার আগের দিন রাতের বেলা চাক্ষু যে জিনিসটা দেখলো, পরের দিন সকালবেলা তার ফ্রেন্ডকে ঠিক একই ভাবে, এবং অনেক কিছুরই ব্যাখ্যা নাই, কেন কবরের কর্নারে কর্নারে লোকগুলো দাঁড়িয়েছিল, কেন পুরো কবরস্থানটা কাপড় দিয়ে ঢাকা ছিল, কোনো ব্যাখ্যা নেই রাসেল। হ্যাঁ, এবং কেন একজন মানুষ যে প্রিয় বন্ধু সে জায়গাটা এখনো আছে রাসেল ভাই, আশেপাশে হয়তো বাড়িও হয়ে গেছে, হয়তো কবরস্থানের পাশ দিয়ে লোকজন যাতায়াত করে, হয়তো কেউ সালামও দেয় না। সেটাই। এবং এবং এটা খুব অদ্ভুত ব্যাপার যে একটা কবরস্থান পুরো একটা কাপড়ে ঢাকা, সাদা কাপড়ে ঢাকা, চোখের সামনে, এবং কর্নারে কর্নারে মানুষ দাঁড়িয়ে আছে। এটা প্রথম দিন দেখতে পান, পরের দিন তো মানুষ দেখতে পান না, কিন্তু পুরো ফুল কবরস্থানটা সাদা কাপড়ে ঢাকা, মানে অদ্ভুত ব্যাপার না? তারপরে যেটা দেখলো যে তার ফ্রেন্ড কাফনের কাপড় পরে হেঁটে হেঁটে এগিয়ে আসছে, মানে এমন ভাবে আসছে যে মনে হয় কেউ যদি ডাকে সে শুনবে না। কিন্তু ওই সময় কিন্তু সে তার ফ্রেন্ডকে ঘুমন্ত অবস্থায় দেখে নিচে নামে। রাইট। এটাই ছিল রাস্তা। অদ্ভুত দুটো ঘটনা, অদ্ভুত ঘটনা আপনার জীবনেও ঘটেছে অনেক সময়। হ্যালো লিসেনার, আপনারা যারা ভূতিফিল্ম শুনতে ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা প্রতিদিন রাত 10টার সময় বাছাই করা ভূতিফিল্ম আপলোড করে থাকি। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ করুন। চলুন পরবর্তী ঘটনা শুনে আসি। একটু শুনি তো আমরা, কি হচ্ছিল? ঘটনা ছিল, জি, আমি আমাদের হাইকোর্ট মাজার যেখানে ঢাকা, সেই দরবারে আমি গেছি খাজা শরফুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ওনার দরবারে যখন আমি দাঁড়িয়ে মোনাজাত করতেছিলাম, তো সেই ক্ষেত্রে আমি আবার হাতে আতর ছিল, আতরটা আমি দরবারে যখন পালিশ করতেছি, তো সেই মুহূর্তে একজন পাগল আসলো। পাগলটা এসে আমার হাতে আতরটা নেই দরবারের মধ্যে যে আমি আতরগুলো দিতেছিলাম, সেই আতরটা নিয়ে তার শরীরের মধ্যে মাখতেছে। তা আমি তাকে সাধছি যে তুমি এখান থেকে নাও কেন, তুমি আমার হাত থেকে এই আতরটা নাও। তা আমাকে একটু জোরে একটু ধমক দিলে, যা সব তোর আতর আমি কেন নিব। আমি সরে গেছি। পরে যখন আমি বের হব দরবার থেকে মোনাজাত শেষ করে, ও ইশারা আমাকে ডাকছে। ইশারা ডাকার পর আমি কাছে গেলাম, তো উনি ইশারায়, মুখ দিয়ে কোনো কথা বলে না, সব ইশারায়। তো ইশারা দিয়ে আমাকে বলতেছে যে 10টা টাকা দাও। আমি বলছি দিলাম 10 টাকা বের করে। তো উনি বলতেছে না, আমার কাছে না, তুমি এই দরবারের মধ্যেই ফেলো। তা আমি বলছি না, এটা আমি ফেলবো না, তুমি নিতে পারো। তো নেয় নেই। আবার যখন বের হবো, সে আবার ইশারায় আমাকে ডেকে, আবার সেই ইশারাই আমাকে বলতেছে 10 টাকা বের করো। সে 10 টাকা যখন তাকে দেওয়া হয়, সে নেয় না, বলি দরবারে ফেলো। তা বলছি এটা আমি কখনোই পারবো না, আমি সেই দরবারে কখনো টাকা দিব না, তুমি যদি নাও আমি তোমাকে দিতে পারি। সে নেয় নেই, আমিও ফেলিনি। তো আমি চলে আসলাম। চলে আসার সময় আমার এলাকাতে যখন আসি, তো চায়ের দোকানে যখন বসলাম, চা খেলাম, তো আমি পকেটে হাত দিয়ে দেখি 2টা 500 টাকার নোট। আচ্ছা, আমার কাছে ছিল না। 500 টাকার 2টা নোট আমার কাছে ছিল না। তা আমি খুব ভয় পাইছি এটা, যে আমার পকেটের মধ্যে 2টা 500 টাকার নোট তো ছিল না, কারোর কাছে তো আমি টাকাও নেইও নেই, কি করে আসলো। আমার সাথে যে লোক ছিল, সাথে আমরা খাওয়া দাওয়া করলাম, 7 টাকা খরচ করলাম। এরপর ছিল আমার কাছে 940 টাকা, ওই 1000 টাকা থেকে। তা আসরে নামাজ পড়ার পর আমি আবার মিলাদ পড়ি। মিলাদ পড়ার পর তাদেরকে নিয়ে 5-4 জন আমরা আবার বসি। এবারও যখন পকেটে হাত দিয়ে দেখি, সেই 2টা 500 টাকা নোট। আচ্ছা, 940 টাকা নাই না, ওই আবার 2টা 500 টাকা নোট।
মানে এই টাকা খরচ করছেন কিন্তু খরচ হচ্ছে না, আবার আগের মতো হয়ে আবার যাচ্ছে। আগের মতো চলে আসতেছে। তো আমার ভিতরে খুব অবাক লাগলো, এটা কি আশ্চর্য। আমি টাকা 2টা ফেলে দিছি। আচ্ছা, এই টাকা 500 টাকা 2টা নোট আমি ফেলে দিলাম, যে না, এটা আমার পক্ষে সম্ভব না যে আমি খরচ করবো আবার আসবে, খরচ করবো আবার আসবে, না, আমি ফেলে দিলাম। তো যখন ফেলে দিছি, আমি 2-3 দিন আমাকে ওইখানে যাওয়া হয়নি হাইকোর্ট মাজারে। এরপর 2-3 দিন পর যখন হাইকোর্ট মাজারে ঢুকি, মেন ফলকে, মেন রাস্তায় যে দরজার গেটটা ছিল, সেই জায়গার মধ্যে ওই পাগলটাই দাঁড়িয়ে বলতেছে, কিরে তুই আসিস না কেন, তোকে তো 2-4 দিন ধরে দেখি না। তো বলছি, হ্যাঁ একটু ব্যস্ততার কারণে আসতে পারিনি, এই যে আসলাম। তো বলছি ঠিক আছে, যা ভিতরে যা। তো বলছি ঠিক আছে, আমি চাই তোমাকে দেখা দেবো, কেন আমাকে পাবি না, আমি চলে গেলাম। তোর সাথে ওই পাগলটার সাথে দেখা হয়েছিল। তো এই সবচেয়ে বড় জিনিস হইতেছে মন থেকে আল্লাহর কাছ থেকে, যে আমরা মন থেকে যদি আল্লাহর কাছ থেকে চাওয়া হয়, তো যে কেউ মারফতে আল্লাহ কিছু না কিছু সহযোগিতা মানুষ করে দেন। অবশ্যই অবশ্যই সে যেই হোক, আল্লাহ একজনকে না একজনকে পাঠিয়ে দেন সাহায্যের জন্য, যে তার মারফতে সে পাবে। আল্লাহর কাছ থেকে মন থেকে চাওয়া হইলে দেওয়া হয়। ওকে। সো এর মধ্যে রিসেন্টলি কোনো ঘটনা কি আপনার সাথে? হ্যাঁ, ঘটনা হইতেছে, আমি যে শরীয়তপুর ছিলাম গত 2015-তে, 4.5 মাস তো শরীয়তপুরে ছিলাম। তো আমাকে এবারও ডাকা হয়েছিল। এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, যে আমাকে খুব করছে যে আসেন, সমস্যা কিরকম। আমি যখন ঘরটাতে ছিলাম, জিন ছাড়াতাম, যে শরীয়তপুর গিয়ে কারিগর বাড়ি, শরীয়তপুর জেলার। তো যেই ঘরটা আমাকে থাকতে দেওয়া হয়েছিল, সেই ঘরটা তালা মারা ছিল, বন্ধ ছিল, তারা কেউ ব্যবহার করতো না। বলছে যে তুমি যখনই আসবা আমাদের এইখানে এই ঘর রুমটাতে তুমি উঠবা। তো ওদের একটা সমস্যা দেখা দিয়েছিল, আমি ওদেরকে বলছিলাম যে 15 দিনের মধ্যে আবার দেখা করব, কিন্তু হয় নাই। 6-7 মাস পর গেছি। তো ওরা দেখতো যে রাত্রে বেলায় ঘর কিন্তু অন্ধকার রাত্রে, কিন্তু ওরা দেখতো যে খুব আলো জ্বলতেছে, একটা মোমবাতির মতো আলো, এবং কথা বলতেছে, খেলাধুলা করতেছে, মানুষের মতোই সবকিছু আবার চলতেছে। তো ওরা বলতেছে যে ঘর তো তালা দেওয়া, ঘর তো বন্ধ, মাইনুদ্দিন চলে যাওয়ার পর তো আমরা এটা খুলি নাই, এর ভিতরে আলো কি করে জ্বলে এবং কি করে শব্দ হয়। তো আমাকে ফোন করার পর আমি বলছি, দেখেন এটা বন্ধ না রেখে আপনারা বসবাস করেন, যে কেউ লোক থাকেন, যেহেতু এখানে কিছু কাজ আমরা করেছিলাম, জিনের আসা যাওয়া, লোক থাকলে খুব ভালো হয়, আপনি এখানে একজন লোক থাকার ব্যবস্থা করে দেন। তো ওদের যখন একটা লোক থাকলো, ও আবার যখন ঘরে প্রবেশ করছে, কিছু ছোট ছোট পাথর দেখতে পাইছে এবং মার্বেল, তারপরে কিছু খেলাধুলার মতোই কিছু পাওয়া যায়। তো ওইখানে রাত্রেবেলায় ও যখন মশার কয়েল জ্বালিয়ে ঘুমাইতেছিল, ও দেখছে যে 5 থেকে 7 জন ছোট ছোট ছেলে, প্রায় 5-7 জন ছোট ছোট ছেলে এসে, তাদের শরীরে কোনো কাপড় নেই, একেবারে বস্ত্রহীন, ওরা এসে মশার কয়েলটা নিভিয়ে দিল এবং তাকে যে সেই জায়গাটার মধ্যে ঘুমাতে দেবে না, বারবার বলতেছে তুমি এখান থেকে বের হয়ে যাও, আমরা খেলাধুলা করব। উনাকে যখন এই জিনিসটা দেখাইতেছে, উনি খুব ভয়ে সেদিন একটা চিৎকার করে পড়ে যায়। এরপর ওই ঘরটা যখন পরিষ্কার করা হয়, যে ছোট ছোট পাথর ছিল, মার্বেল ছিল, এই যে আসে খেলতো, ওইগুলো পরিষ্কার করাতে ওকে খুব খুব সমস্যা করেছে, যার নাম গিয়াসউদ্দিন ভাইয়াকে খুব ভাবে অশান্তি, মানে তাকে কষ্ট দিছে, তাকে সেই রুমটাতে থাকতেও দেওয়া হয়নি, খুব বিরক্ত করতো। তো এবার আমাকে যখন ডাকানো হইলো, আমি যখন গেছি তাকে বসালাম ওই ঘরটাতে, আমি যে বসেন, কোথায় কি আমি দেখি। যখন বসালাম তখন আমাকে বলতেছে, উপস্থিত করাইছি, বলতেছে আমাদের খেলনা, আমি যাই জিনিসগুলো নিয়ে খেলতাম আমরা, এইগুলো কেন ফেলে দিল, আর ও এই ঘরটাতে কেন সে ঘুমাবে, এই ঘরটা তো ওর না, ও কেন এখানে ঘুমাতে আসবে, আর আমাদের খেলনা কেন ফেলে দিল, আমরা তো খেলতাম। ছোট ছোট জিনগুলো ছিল। পুরো ওকে বলছি যে এখন কি করা যায়, ফেলে দিচ্ছে আবার আনতে হবে, না এটা আনতে হবে না, ওকে আমরা শাস্তি একটাই দিব, আমাদের ওই কারিগর বাড়ির কাছেই একটা কবরস্থান ছিল, বলছে যে ও সারা রাত ওই কবরস্থানের মধ্যে ওকে শুয়ে রাখতে হবে, যদি সারা রাত শুয়ে রাখো তাহলে আমরা ওকে মাফ করে দিতে পারি। পরবর্তী আমিও ছিলাম সাথে, পুরো সারা রাত এই শীতটার মধ্যে কি
মাটির মধ্যে শুয়েছিল। আচ্ছা, তা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু ওই রুমটাতে কাউকে প্রবেশ করতে না বলছে, যে রুমটাতে কেউ যেন প্রবেশ না করে, আমরা এখানে খেলবো, আমরা থাকবো। ওকে। মাছ আমি চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা হচ্ছে রাইট, আপনার নাম হচ্ছে নাইম, রাইট? নাইম, আপনার ঘটনাটা আমরা ছোট করে শুনে আসি। হ্যালো লিসেনার্স, আমি নাহিয়ান রাজ নাইম, সাহিত্য একাডেমির টিচার। জি। আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা 2008 সালের ঘটনা। তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো আমার নানা হঠাৎ করে অসুস্থ হয়ে যান। জি। তো নানা যখন অসুস্থ হয়ে যান, তখন নানাকে দেখার জন্য আমি, আমার আম্মু, আমার খালামণি, আমরা সবাই নানার বাড়িতে চলে যাই। যাওয়ার পরে দেখি যে নানা অনেক অসুস্থ হয়ে গেছেন। তো নানা যখন অসুস্থ হয়ে যান, তখন তাকে তাদের কাছে নিয়ে যাওয়া হয়। আর আরেকটা কথা বলে রেখেছে ভাই, যে আমার যে নানিদের এলাকা, এটা একটু গ্রাম এলাকা। তো ওই জায়গায় প্রথমে নানাকে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সম্ভবত প্রথমে ভাবা হয়েছিল যে অনেক জ্বর বা এরকম কিছু। তো যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার বেশ কিছু ওষুধ দেন। ওষুধ নেওয়ার পরে বলে যে 2-3 দিন পরে দেখা করতে। এরই মধ্যে আরেকটা কথা, যে আমার নানির বাড়ি ঠিক পাশের বাড়িতে, ওটাও আমার সম্পর্কে নানি হয়। ওই নানির কাছে 7টা জিন থাকে। তো ওই 7টা জিন আবার আমাদের সবাইকেই অনেক ভালোবাসতো। এর কারণ হচ্ছে এটাই যে ওই নানি আবার কবিরাজি করতেন, আর তার জিনের কাছে যে কোনো রোগী আসলে তিনি, আমার নানিদের আবার একটা বড় ঘর ছিল, ওই ঘরটা তারা ব্যবহার করতেন, যার কারণে আমাদের সবাইকেই মানে সবকিছুতেই আর কি আগে থেকেই দেখতেন। তো এর মধ্যে আমার ওই নানি এসে আমার নানিকে বললো যে এর যে এটা হয়েছে, এটা আসলে কোনো না, এটা আমরাই হচ্ছে ভালো করবো। তো আমার নানি বললো যে কি হয়েছে? বলছে এটা কোন একটা বাতাস লাগছে বা এরকম কিছু, মানে চিন্তার ভাষায় আর কি যেটা বলে। তো যাই হোক, পরে নানি, আমার আম্মু তখন বললো যে না, এটা বাতাস লাগে কিছু না, এটা হচ্ছে, মানে আমার নানার কথা বললো যে আব্বার হচ্ছে অনেক জ্বর হয়েছে, একটা ডাক্তার দিয়ে ভালো করতে হবে। তারপরে যখন নানার অবস্থা আরো খারাপ হয়ে গেল, তারপরে আরেকটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বললো যে ওনার প্যারালাইসিস হয়েছে। এর মধ্যে নানার আমার মানে পুরো ডান সাইডটা অবশ হয়ে যায়। তারপরে ডাক্তারের কাছে আরো প্রায় 1 সপ্তাহ চিকিৎসা করার পরে কোনো অবস্থার উন্নতি হয়নি। এরই মধ্যে তখন আম্মু নানিকে বললো যে তাহলে ওই কবিরাজের কাছেই দেখাইতে। যখন ওই নানিকে বলা হলো, তখন এবার ওর কবিরাজরা মানে অস্বীকৃতি জানালো, বলছে না, আমরা এখন কোনো কাজ করব না। তো এর কারণ হিসেবে জানতে চাইলে পাওয়া গেল যে ওই জিনারা বললো যে ওনার গায়ে যে ইনজেকশন করা হয়েছে, এই জন্য আমরা ওনাকে মানে ভালো করতে পারবো না। তো আমরা আবার জিজ্ঞেস করলাম যে ইনজেকশন করলে সমস্যাটা কি? আচ্ছা। তো বলছে যদি কোনো মানুষের শরীরে ইনজেকশন করা হয় বা সূঁচ ফোটানো হয়, তাহলে এটা আমাদের কাছে একটু সমস্যা হয়ে যায়। তো আমি আসলে ভাই এই ঘটনা অনেক জায়গায় শুনেছি, অনেকে বলছে যে জিনারা এরকম বলে। তো যাই হোক, আমরা অনেক রিকোয়েস্ট করার পরে তারা বলছে ঠিক আছে, আমরা ওকে ভালো করার চেষ্টা করব, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? তো বললো যে তার শরীরে যেহেতু ইনজেকশনের সূচ ফোটানো হয়েছে, তো তার শরীর থেকে কিছু রক্ত আমাদের খেতে হবে। রক্ত খাবে? রক্ত খাবে। আচ্ছা। তো আমরা বললাম যে ইনজেকশনের সাথে রক্ত খাওয়ার সম্পর্কটা কি? তো বললো যে এই রক্ত খাওয়াটা অন্য কোনো উদ্দেশ্য না, যাতে আমরা এই যে যতটুকু রক্ত খাবো এতটুকু হচ্ছে তার শরীরকে পবিত্র করার জন্য, তারপরে আমরা আমাদের চিকিৎসা করতে পারবো। আচ্ছা। তো আমি তো প্রথম থেকে খুব কৌতূহল হয়ে গেছি, আর এখানে আমি কোনো ভয় পাচ্ছি না, বরং আমি আরো আনন্দ পাচ্ছি যে আসলে কিভাবে কি ঘটতেছে। আর একটা জিন আমার নানির শরীরে ভর করে নানি কথা বলতেছে, কিন্তু মানে নানির কোনো ওই জায়গায় হুঁশ নাই, যা কথা বলছে সবাই জিন কথা বলছে। জি। তো আমি আমার নানার পাশে বসেছিলাম। তো আমাকে করা হলো যে বারান্দায় বসিয়ে দেওয়া হলো এবং 2 পা নিচে দিয়ে, তারপরে নানি যথারীতি আমার নানার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আমার নানার মাথার ঠিক উপরে মাঝখানে, যেটা আমরা টিকলি বলি, জি, এই জায়গাতে বুড়ো নখ দিয়ে কিছুক্ষণ মানে টানলেন? হ্যাঁ, টানলেন। টানার পরে মুখ লাগিয়ে দিলেন। মুখ লাগিয়ে দেওয়ার পরে 10 থেকে 12 সেকেন্ড মানে তিনি চোষক দিলেন। তো যখন তিনি চোষক দিলেন, তার মুখের ফাঁক দিয়ে আমি একদম নানার মাথার কাছে ছিলাম, ওখান থেকে আমি একদম সরাসরি দেখতে পেলাম যে নানার ওই জায়গার চুলের প্রত্যেকটা গোড়া একদম লাল হয়ে গেল। আমি এরকম অদ্ভুত ঘটনা জীবনে শুনি, এবং আপনি চোখের সামনে দেখেছেন? আমি চোখের সামনে দেখছি। আচ্ছা। তো এটা দেখা আরেকটা মানে আমি এতটা ভালোভাবে দেখার কারণ হচ্ছে, আমি তখন সায়েন্সে পড়তাম, তো আমাদের এক স্যার ছিল, স্যার বারবারই বলতেন যে জিন বলে পৃথিবীতে কিছু নেই। কিন্তু আমি আমার চোখের সামনে দেখতেছি যে আমার ওই নানি একেবারে অশিক্ষিত এবং মূর্খ, পড়ালেখা তিনি কিছুই জানেন না, এমনকি কোরআনের কোনো আয়াত তার মুখস্থ নাই, অথচ ওই জিন তার শরীরে হাজির হয়ে মানে সে কোরআনের আয়াত পড়তেছে, আবার এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, যার কারণে আমি আরো বেশি এক্সাইটেড হয়ে গেলাম। আপনার নানা কি সুস্থ হয়েছিলেন এটা করার পর? এরপরে নানাকে হচ্ছে ওই রক্ত খাওয়া হলো।
রক্ত খাওয়ার পরে প্রায় আধা পর রক্ত খাইছে, খাওয়ার পরে বললো যে ঠিক আছে আমরা সন্ধ্যায় মানে চিকিৎসা শুরু করবো। তো সন্ধ্যায় আমাদেরকে বলে দেওয়া হলো যে নিমের ডাল, তারপরে আগরবাতি, আরো অনেক কিছু। তো আমি বাজার থেকে নিয়ে আসলাম। এরপরে রাত্রেবেলা আবার জবা ফুল নিয়ে আসতে বলা হয়েছে, জবা ফুলও নিয়ে আসলাম। নিয়ে আসার পরে নানাকে 3 দিন চিকিৎসা করলো, তারা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা করে। দেওয়ার পরে বললো যে আর কোনো সমস্যা নেই, তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এরপরে আমরা দেখলাম যে প্রায় 1 সপ্তাহ পরে আমার নানা মোটামুটি সুস্থ হয়ে গেল। তারপরে জিন বললো যে আপনারা এক কাজ করেন, বাজার থেকে দুধ, পায়েস এগুলো সব নিয়ে আসেন, নিয়ে মানে পায়েস তৈরি করার জন্য। তো বললো যে আমি আবার তখন জিনদের সাথে মাঝে মাঝে কথা বলছিলাম, মানে অবসর সময়, যে আপনারা কোথায় থাকেন, কি থাকেন। তো আমার সাথে তারা বেশ ভালোভাবে কথা বললো, এবং মানুষের সাথে কথা বলে যেমন ঠিক এইভাবে আমার সাথে মানে সামনাসামনি বসে গল্প বললো। তো দুধ নিতে বলা হয়েছে প্রায় 6 থেকে 7 কেজি। তা আমি বললাম যে আচ্ছা এত দুধ কে খাবে, আমরা তো বাড়িতে মানুষ আছি 10 থেকে 12 জন। তখন ওই জিন বললো যে এখানে আমাদের সাথেও অনেকজন আছে, তারাও খাবে। তো যাই হোক, পরে যখন পায়েস রান্না হয়ে গেল, আমরা সবাই একসাথে বসে সবাই মিলে খাইলাম, এমনকি ওই নানিও আমাদের সাথে খাইলো। কিন্তু নানি খায়নি, আসলে ওই জিনটা খাইছে। আর এর পরবর্তীতে মানে আরেকটা ঘটনার সাথে এই ঘটনা রিলেটেড আছে, ওটা পরে এক সময় বলা যাবে। তারপরে আর কি নানা সুস্থ হয়ে যান। হ্যালো লিসেনার, আপনাদের গল্প দুটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতিদিন রাত 10টার সময় কিন্তু বাছাই করা গল্প আপলোড করে থাকি। আপনাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনুপ্রেরণা। দয়া করে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের প্রিয় লিস্টে রেখে দিন।